প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট। বরাবরের মতো আমি আজও রয়েছি আপনাদের সঙ্গে শোভা ইসলাম। আর আজ আমরা কথা বলবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে জানা শঙ্কা অজানা গন্তব্য। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হচ্ছেন সম্মানিত দুজন অতিথি। তাদের মধ্যে একজন শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ ৪ আসনের। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বিএনপি। আমরা দুজনকে আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের দুজনকে শুরুতেই একবার স্বাগত এবং ধন্যবাদ দুজনকেই জানাতে চাই। আমি আলোচনাটা শুরু করতে চাই শামীম ওসমান সাহেব আপনাকে দিয়ে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলাম। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতে কিন্তু যে কথাটি আপনার কাছে জানতে চাই যে আজকে কিন্তু 10টা জেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। 10টি, তার মধ্যে 27টা এলাকাকে বলা হচ্ছে রেড জোন। তার মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাটিও পড়ে গেছে। আর সেই এলাকার অর্থাৎ নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য হচ্ছেন আপনি। প্রশ্ন হচ্ছে যে মানুষ কিন্তু সাধারণ মানুষ, শামীম ওসমান সাহেব ডিসি চেনে না, এসপি চেনে না, মানুষ চিনে তার জনপ্রতিনিধিকে ভোট দিয়েছে বলে। আমরা যতটুকু জানি নারায়ণগঞ্জে 5-6 দিন ধরে পিসিআর ল্যাব নষ্ট হয়ে আছে, এখনো আইসিইউ বেড নেই। বেসরকারি হসপিটালগুলো মানুষের সেবা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের চরম বাণিজ্য করছে। মানুষের ভরসার জায়গা আপনারা, আপনি সংসদ সদস্য, কি করছেন? সমাধানের জায়গাটা বলবেন। আমি নিজেই কিন্তু সেই প্রশ্নতে প্রচন্ডভাবে আনস্যাটিসফাইড। আমি একটু আগে প্রেস কনফারেন্স করে এসেছি এবং আমি বলেছি আমার ভিতরে দুটো জিনিস কাজ করছে। একটা হলো খুব হাইলি স্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে প্রচন্ডভাবে ডিপ্রেশন। আমি হাইলি স্যাটিসফ্যাকশনের কথাটা এখানে বলতে চাই যে দেখেন, যেটা আপনি বলেছেন যে নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারায়ণগঞ্জের মানুষের জন্য জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানুষের দাবির জন্য এখানে টেস্ট করার জন্য ব্যবস্থা করেছেন এবং সেটা 20 দিনের মধ্যে চালু হয়েছিল। বাট আই এম রিয়েলি সারপ্রাইজড, আমি অবাক হয়ে যাই যে কিছু কিছু মানুষ আছেন তারা হয় দায়িত্বহীনতায় ভুগছেন, কিংবা ইচ্ছা করে দায়িত্বহীন করছেন, কিংবা শস্যের ভিতরে ভূত আছে। সেইখানে আজকে 4 থেকে 5 দিন ধরে এইখানে টেস্টটা বন্ধ। রিজন কি? আমি রিজনটা যখন শুনলাম আমি খুব আশ্চর্য হয়েছি এবং অবাক হয়েছি। রিজনটা হচ্ছে যে 30,000 নতুন করে কিট আনার জন্য বলা হয়েছে। এই কিটের মধ্যে 2 শ্রেণীর কিট আছে। একটা হচ্ছে রেড কিট, এটার জন্য এক ধরনের পিসিআর যন্ত্র, আর একটা হচ্ছে ইয়েলো কিট, এটার জন্য এক ধরনের পিসিআর যন্ত্র। লাকিলি আনলাকিলি নারায়ণগঞ্জের যে পিসিআরটা সেটা হচ্ছে ইয়েলো কিট দিয়ে চলে। আমি ওয়ার্ক অর্ডার দিয়েছি, অর্থাৎ কার্যাদেশ দিয়েছি। কে? প্রতিষ্ঠান, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা হোয়াট এভার ইট ইজ, দোজ পিপল আর রেসপন্সিবল ফর দিস ওয়ান। তারা কার্যাদেশ দিয়েছেন কাকে? একটা বেসরকারি সংস্থাকে কিংবা কোন ব্যক্তিকে যারা এটা ইম্পোর্ট করে নিয়ে দিবেন। দিয়েছেন 20,000 রেড অ্যান্ড 10,000 ইয়েলো কিট নিয়ে আসার জন্য। উনি কি করেছেন? উনি 30,000 কিট নিয়ে এসেছেন রেড। আমি এটা বুঝলাম না যে এটা হাউ কাম ইজ ইট পসিবল। যে তাহলে কি এই লোকগুলি কারা? যে আমি কার্যাদেশ দিব একটা আর জিনিস আসবে আরেকটা, এটা হতে পারে না। আইসিইউ বেড, আই অ্যাম সিক অ্যান্ড টায়ার্ড। আমি হয়ে গেছি। ফোন করতে 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 একটা সময় আমার কাছে অসহায় মনে হয়েছে। সময়, আপনি আমার ছোট বোনের মতো, যিনি আরেকজন এমপি আছেন উনিও আমার বোনের মতো। আমি আপনাদেরকে বলছি, একটা করে রুগী ভর্তি করাচ্ছি ঢাকায়, অনুনয় বিনয় হাতে জোরে এই করে, যাদের একটু ভালো বড় বড় প্রতিষ্ঠান, 2 রাকাত করে শুকর আর নফল নামাজ পড়ছি, যে আমি ভর্তি করাতে পারলাম। সেইখানে আমার নারায়ণগঞ্জের আইসিইউ মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে হয় না কেন? এইখানে আমার ডিপ্রেশন। আর আমার ভালো লেগেছে যে জায়গাটা, যেটা আজকে সাংবাদিকদের কাছে দোয়া চিঠি তাদের জন্য, আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হই যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় তোফাজ্জল সাহেব, ইজ ভেরি অনেস্ট গাই, বোথ অফ দেম। এমনকি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব, ওনার দায়িত্ব তো এটা দেখে না। এসএসএফ এর চিফ, যেহেতু ওনার আপা একজন ভাষা সৈনিক ছিলেন, আমি তাকে চিনি। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ খড়কুটা ধরার চেষ্টা করে। আমিও ঠিক একইভাবে ওনাদেরকে ধরার চেষ্টা করেছি। এমনকি গোয়েন্দা সংস্থার প্রধানগুলি, এনারা যারা আছেন, আমি তাদের সাথে কথা বলেছি। কথা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাকে রাত 12টা 1টা 2টার সময় তারা আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছেন এবং সাপোর্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে কিন্তু এই প্রবলেম সলভ হয়েছে। আজকে কিন্তু আইসিইউর খাট টাট বেড টেড সব চলে এসেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্যের কথা শুনছিলাম। তিনি বলছিলেন তার নারায়ণগঞ্জ, তার এলাকাটির কথা, এলাকার চিত্র তুলে ধরলেন। শামীম ওসমানের সঙ্গে আমরা কথা বলছিলাম, কিন্তু সেখানকার যে চিত্র বললেন তিনি নিজেই হতাশা
কথা বললেন, তিনি বলছেন শস্যের মধ্যে ভূত আছে এবং মানুষের চিকিৎসা সেবাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি অনেক ক্লান্ত। এবং কিন্তু সবচেয়ে বড় কথা, সেই জায়গাটাতে আমি সার্বিক ব্যবস্থাটা যদি, স্বাস্থ্য খাতের জায়গাটা যদি আমি আপনার কাছে জানতে চাই, আপনি কোন চিত্রটা দেখাবেন, জানাবেন, এবং আপনার এলাকার অবস্থাটা কি? আমি আমার এলাকার অবস্থা দিয়ে শুরু করে আমি সার্বিক চিত্রতে যাচ্ছি, কারণ আমি যখন আমার এলাকার কথা বলবো তখন ধীরে ধীরে বোঝা যাবে যে এটাই কিন্তু বাংলাদেশের প্রতিচ্ছবি। ব্রাহ্মণবাড়িয়া জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর বা ঢাকার মতন এতটা এফেক্টেড হয়নি সত্য, তারপরেও কিন্তু অ্যাজ অন টুডে, আজকে পর্যন্ত আমাদের 541 জন এফেক্টেড হয়েছেন, আক্রান্ত হয়েছেন। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো পিসিআর ল্যাব নাই, আমাদের জেলা হাসপাতালে কোনো আইসোলেশন সেন্টার বা কোনো রকমের আইসিইউ কিংবা ভেন্টিলেশনের তো কোনো প্রশ্নই নাই। অর্থাৎ আমাদের যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার ঢাকায় আসা ছাড়া আর দ্বিতীয় কোনো চিকিৎসার উপায় নেই, অথবা সে বাড়িতে বসে চিকিৎসা নিতে পারে। এবং আমাদের যে ল্যাবগুলো আছে, আমাদের এখান থেকে নমুনা যারা সংগ্রহ করেন তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান, কারণ আমাদের কোনো পিসিআর ল্যাব নেই। আমাদের যেহেতু কোনো পিসিআর ল্যাব নেই, আমাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে 1 জুন আমরা যেই নমুনাটি ঢাকায় পাঠিয়েছি, আজকে 22 জুন এখন পর্যন্ত কিন্তু সেই নমুনার কোনো রেজাল্ট আমরা পাইনি। এর অর্থ দাঁড়াচ্ছে যে যেই ব্যক্তিটি হয়তো লক্ষণগুলো আছে, তার মধ্যে করোনার হাঁচি, কাশি, জ্বর, সর্দি, ঠান্ডা, আরো যা যা লক্ষণ আছে তা হয়তো আছে ঠিকই, কিন্তু সে আসলে করোনা পজিটিভ কিনা সেই ব্যাপারে না সে জানে, না তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ জানে। এর মধ্যে এই যে 21 দিন সে বাইরে যাচ্ছে, মানুষের সঙ্গে মিশছে, আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছে, এই পুরো সময়টা কিন্তু সে অসংখ্য মানুষকে, যদি পজিটিভ হয়ে থাকে, অসংখ্য মানুষকে সে সংক্রমিত করছে। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, এই যে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট যে চিত্রটি আমি আপনাকে দিলাম, এটি কিন্তু পুরো বাংলাদেশের চিত্র। এবং পুরো স্বাস্থ্য খাতটা এমন ভাবে করোনার পরে বিশেষ করে এমন ভাবে আমলা নির্ভর হয়েছে যে এখানে রাজনীতিবিদদের কোন রকমের কোনো সে নেই। আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল আমিন সাহেব খুব স্পষ্ট করে বলেছেন, রুহুল আমিন, যে আমলারা না বুঝতে পারছেন, না সমন্বয় করতে পারছেন, না তারা কোনো সুষ্ঠু পদক্ষেপ নিতে পারছেন, যার ফলে 64টি জেলা সহ পুরো বাংলাদেশ এখন এমন অবস্থায় গেছে যে চীন থেকে যে বিশেষজ্ঞ দল এসছে তারা পর্যন্ত আমাদের অবস্থা দেখে হতবাক হয়ে গেছে। চীনের ব্যাপারে তারা বলেছে যে আমরা 4টা পদ্ধতি অনুসরণ করেছি। একটা হচ্ছে দ্রুত পরীক্ষা, 2 নম্বর হচ্ছে দ্রুত শনাক্তকরণ, 3 নম্বর হচ্ছে দ্রুত সঙ্গ নিরোধ বা আইসোলেশন, এবং 4 নম্বর হচ্ছে অতি দ্রুত চিকিৎসা। এখন আমার তো পরীক্ষাই ঠিক মতো হচ্ছে না। যেই দেশে প্রতি 10 লক্ষে 3662টা পরীক্ষা হয়, বাংলাদেশে আপনি জানেন যে 218টি দেশের মধ্যে লক্ষাধিক রোগী ছড়িয়েছে মাত্র 18টি দেশে, তার মধ্যে বাংলাদেশ একটা। সেই বাংলাদেশে পরীক্ষার হার সর্বনিম্ন 10 লক্ষে 3662, যেটা কিনা রাশিয়াতে 1,13,000, যেটা যুক্তরাজ্য বা ফ্রান্সের মতন দেশে 1 লক্ষের উপরে, সেখানে বাংলাদেশে 10 লক্ষে মাত্র 3000 সামথিং। তো 16 কোটি 17 কোটি মানুষের দেশে এই যদি পরীক্ষার অবস্থা দাঁড়ায়, তাহলে বাকি স্টেপ গুলো, শনাক্তকরণ বলেন, আইসোলেশন বলেন বা চিকিৎসা বলেন, সেটার অবস্থা কি দাঁড়াবে সেটা তো সহজেই অনুমেয়। এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই সংখ্যাগুলো বলছে, আইসিইউ বা ভেন্টিলেটর বা চিকিৎসা শয্যার যে সংখ্যাগুলো তারা দিচ্ছে, সেই সংখ্যাগুলো অত্যন্ত ভ্রান্তিমূলক। আজকে আপনি যদি একটু দেশ রূপান্তরটা দেখেন, সেখানে তারা বলছে যে রাজধানীতে করোনার মোট শয্যা সংখ্যা, এটা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 5560টি, আইসোলেশন বেড হচ্ছে 5300টি, আইসিইউ বেড আছে 158টি, ডায়ালাইসিস বেড আছে 102টি। সেই স্বাস্থ্য অধিদপ্তরই আবার নাম প্রকাশ না করবার শর্তে সেখানকার এক কর্মকর্তা খুব স্পষ্ট ভাষায় দেশ রূপান্তরকে বলেছেন যে এই যে 158টি আইসিইউ বেডের কথা আমরা বলছি, তার মধ্যে সচল আছে মাত্র 137টি। আমি জনাব শামীম ওসমানের কাছে যেতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন
পরিষ্কার শুনতে পাচ্ছি। যে বিষয়টি এখন জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই শুনেছেন রুবিন ফারহানার অভিযোগগুলো, এবং তার অভিযোগ হতাশার জায়গা খানিকটা আপনার হতাশার জায়গা একই রকম। মানে আপনারা আপনি চেষ্টা করছেন কিন্তু পারছেন না চিকিৎসা সেবা দিতে। আপনার প্রথম বক্তব্য কিন্তু শামীম ওসমান সাহেব বলেছেন শস্যের মধ্যে ভূত আছে, আপনি ক্লান্ত, আপনি হতাশায় নিমজ্জিত। কিন্তু এই শস্যের মধ্যে ভূতটা কি, যে প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পরও মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে না? আসলেই কি এখানে শস্যের ভূতটা বলতে আপনি কি বলছেন? এবং রুবিন ফারহান কিন্তু আরেকটা বলেছে যে জনপ্রতিনিধিদের সঙ্গে আমলাদের প্রশাসনের একটা বিস্তর ফারাক রয়েছে। আপনি কি সেই ফারাকটা নিজে অনুভব করেন? ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে আমি বিষয়টাকে মূল্যায়ন করতে চাই যে আপনিও খুব ভালো গাড়ি ড্রাইভ করেন, আমিও খুব ভালো গাড়ি ড্রাইভ করি, বোথ আর ভেরি গুড ড্রাইভার। বাট আমরা একটা হিল স্টেশনে উঠছি, কারোর সাহস আছে ওই গাড়িটা নিয়ে হিল স্টেশনে উঠা, পেঁচিয়ে 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 উঠে যায়। আর অনেক আছে যে ও ভেরি গুড ড্রাইভার বাট ও হিল স্টেশন উঠতে চায় না কিংবা পারে না, সাহসে কোলায় না। তো এইখানে হলো ক্যাপাবল এবং যে ক্যাপাবল না, এই ডিফারেন্সটা। প্রবলেমটা হচ্ছে যে এখানে খাদ্য সেক্টরে যেমন আমরা মানুষকে খাদ্য সহায়তা করেছি, ওইখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি, ওই জায়গাগুলিতে আমাদের কোনো প্রবলেম আল্লাহর মতো হয়নি। 99% আমরা সাকসেসফুলি আমরা করেছি এবং মানুষ না খেয়ে কষ্ট পাননি। আসেন এবার হেলথ সেক্টরে যেটা হয়েছে, এখানে দীর্ঘদিনের একটা অনিয়ম তো কাজ করছিল, এখানে অস্বীকার করার তো কোনো কারণ নাই, করছেন দেখি যে এখানে চেঞ্জ হচ্ছেন। কিন্তু আমার কষ্টটা যেখানে, যেটা আমি বলতে পেরেছি না, আপনি দর্শকদের উদ্দেশ্যে তো বলেছি, ওনারা শুনেছেন কিনা সেটা আমি জানি না। সো আমার উচিত এলাকার এমপি হিসাবে কিংবা একজন মানুষ হিসাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, এসএসএফ এর চিফ, গোয়েন্দা সংস্থার প্রধান, এদের কাজ কিন্তু নারায়ণগঞ্জের এই হাসপাতালে কিট সাপ্লাই কিংবা এটা করার কাজ তাদের না, বাট দে ডিড ইট। তারা এটা করেছেন এবং যে পরিমাণ সহযোগিতা করেছেন তারা বিরক্ত হন না। এবং আজকে নারায়ণগঞ্জে যখন আমি তাদেরকে ইনভলভ করলাম, আল্লাহর রহমতে আজকে আমার নারায়ণগঞ্জে আইসিইউর সব খাট চলে এসছে। আজকে আমরা দুটো প্রাইভেট হাসপাতাল, একটা হলো প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ, একটা হলো আলবারাকা, আমি তাদেরকে নিয়ে বসছিলাম এবং আমি জনগণের যারা কথা দুঃখ কষ্ট লেখে, আমি বলেছি যা কিছু বলতে হবে আপনাদের সাংবাদিকদের সামনে বলতে হবে। ওনাদের সাংবাদিকদের সামনে নিচে নিয়ে গেছি, নিচে নিয়ে ওনারা বলেছেন দে উইল ডু দেয়ার জব, এবং আমি বলছি ফ্রি অফ কস্ট। বলছে হ্যাঁ ফ্রি অফ কস্ট। কিছুদিন আগে কিন্তু ওনারা 70 কোটি টাকা চেয়েছিলেন সরকারের কাছ থেকে যে ওনারা সার্ভিস দেবেন। দিস ইজ গোয়িং অন। বাট আমি যেটা বলতে চাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, ইউরোপ দেখেন, তাদের অবস্থা দেখেন, ব্রাজিল দেখেন কি অবস্থা, কতটুকু মেন্টাল স্ট্রেজে চলে গেছে। আমেরিকায় কালকে নিউ ইয়র্কের মতো দেশে, হ্যাঁ, আমার ছোট বোন মাননীয় সংসদ সদস্য রুমিনদের দেশে গতকাল 21 জনকে গুলি করে হত্যা করে ফেলেছে। তো এই অবস্থা, ওইখানেও কিন্তু অবস্থা খারাপ। ইউরোপে টোটাল ফেল করেছে, ব্রাজিলে প্রতি মিনিট একজন করে মারা গেছে। এখন যে বিষয়টা হচ্ছে সরকার চেষ্টা করছে কিনা, সরকার চেষ্টা করছে। ধরেন একটু আগে আপনার সাথে আমার কথোপকথনে এই যে আমাদের যে কমিউনিকেশনে গ্যাপ হচ্ছিল কি টেকনিক্যাল প্রবলেমের জন্য, এই টেকনিক্যাল প্রবলেম সলভ করা কিন্তু আপনার প্রডিউসারের দায়িত্ব না, টেকনিক্যাল পার্সনের দায়িত্ব। সো মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করছেন, উনি করছেন। এই প্রবলেম আমরা অতীতে সারা পৃথিবী কেউ ফেস করে নাই। আপনি প্রথম প্রশ্নের উত্তরেই কিন্তু বলেছিলেন যখন কারিগরি ত্রুটি হচ্ছে, আমরা একজনকে সংযোগ করতে পারছি না, তখন কিন্তু আপনি বলেছিলেন যে জোড়াতালি দিয়েই আমাদেরকে দুপক্ষকে কথা বলতে হচ্ছে, আমাকে এবং আপনাকে। স্বাস্থ্য ব্যবস্থাটাও কি আসলে জোড়াতালি দিয়েই চলছে? আমি একেবারে স্ট্রেটলি বলতেছি, অফকোর্স স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি জোড়াতালি চলছে। এখানে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার এলাকায় আমি ডক্টর জাহিদকে দেখেছি যে সিভিয়ার করোনা আক্রান্ত, সিভিয়ার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। সেই লোককে আমি ফোন করিনি লজ্জায়, আমি কার সাথে কথা, আমার সিভিল সার্জন করোনা আক্রান্ত, বাট একদিন দুদিন পরে আমার আর কোনো উপায় নাই। আমার ইয়েনো মহিলা, সে আইসোলেশনে, আমার ডিসি আইসোলেশনে। আমি লাস্টে ফোন করলাম যে আপনি কেমন আছেন, বললো স্যার কাজ করি, আসেন বলেন। আপনার নারায়ণগঞ্জের সিটি কর্প, আমরা প্রথম যখন শুরু হলো নারায়ণগঞ্জের সিটি কর্প, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমাদের এখানে স্যাম্পল কালেক্টর ছিল না, সিটি কর্পোরেশনের 2 জন ছিল, ওনারা এসে বলে দিলেন আমরা দিতে পারবো না, স্ট্রেট ওয়েতে বললেন। সেনাবাহিনী বললেন তাহলে আপনি এসেছেন কেন? সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, পুলিশ কাজ করছে, সবাই কাজ করছে। সেই সিভিল সার্জন করোনা আক্রান্ত হয়ে আমাকে একদম কান্না জড়িত কণ্ঠে বললেন স্যার আমরা কি করবো? ডোন্ট ওয়ারি, আপনার সাপোর্ট কি লাগবে বলেন। বলে স্যার আমাকে স্যাম্পল কালেক্টর দেন।
আমি পপুলার, আমি ধন্যবাদ জানাই তাদেরকে, পপুলার, মেডিনোভা, তারপরে আরো দুটো প্রতিষ্ঠান ল্যাব8, এদেরকে মডেল, এদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই হাত জোর করে বললাম আমাকে কিছু স্যাম্পল কালেক্টর দেন, উইল পে। ওনারা আমাকে দিয়েছেন। অ্যাম্বুলেন্স ভাড়া করেছি, আমার বড় ভাই দুটো করেছেন, ডাক্তারদের থাকা, নারায়ণগঞ্জ ক্লাবে থাকার ব্যবস্থা করেছি, খাওয়ার ব্যবস্থা করেছেন। বাট আমরা চেষ্টা করছি, এটা অন্য কিছুর জন্য না, নট ফর পলিটিক্যাল পপুলারিটি, বিকজ আমি একটা নিয়ে বিশ্বাস করি সোমা, আমার বিশ্বাস, রুমিনও বিশ্বাস করে, আমরা সবাই বিশ্বাস করি, মানুষের কাছে মনে হচ্ছে অনেকের কাছে যে এই করোনা যাওয়ার পর আমরা কেউ মরবো না, বাট পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হচ্ছে উই হ্যাভ টু ডাই, আমাদের মরতে হবে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই যে নারায়ণগঞ্জের প্রতিনিধি, জনগণের সবচেয়ে কাছের বন্ধু আপনি, জনগণের একজন ভোটের মাধ্যমে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, আপনাদের মতো ক্ষমতাধর, প্রভাবশালী, জনপ্রিয় জনপ্রতিনিধি থাকার পরও আপনাদের অঞ্চলে অর্থাৎ নারায়ণগঞ্জে বেসরকারি হসপিটালের যারা প্রতিষ্ঠাতা তারা কি করে এতটা ক্ষমতাধর হয়ে যায় যে তারা এই দুর্যোগে মানুষের পাশে চিকিৎসা নিয়ে ব্যবসা করবে, আর সেই সমাধানটা করতে এতটা সময় কেন লাগলো জনাব শামীম ওসমান? আপনাকে কেন বসতে হলো? আমরা প্রশাসনিকভাবে প্রথমে প্রশাসনিকভাবে চেষ্টা করিনি। দেখেন আজকে আমি জিন্সের প্যান্ট এবং সাদা গেঞ্জি শার্ট পরে এসেছি, পাঞ্জাবি পরিনি কিন্তু, বিকজ আমি আজকে 25 বছর আগে শামীম হয়ে এসেছি। কারণ আমি যদি ধমক দেই, কালকে আপনার টেলিভিশনেই বলবেন, আপনি হয়তো বলবেন অন্য কাউকে আমার চেয়ে বেশি ভালোবাসেন এই কারণে শামীম ওসমান ধমক দিয়েছেন, ওই হাসপাতালে তালা লাগাতে গেছেন। বাট আজকে আমি আপনাকে ভয় পাইনি, বিকজ আমি ভয় পাইনি এই কারণে নারায়ণগঞ্জের A to Z জার্নালিস্ট, আই স্যালিউট দেম, আমি তাদের রেসপেক্ট দেখাচ্ছি, তারা আমার অনেকের সন্তানের বয়স, যেইভাবে সাপোর্ট দিয়েছে তারা। এখানে অনেক আছে চরম ভাবে আমাকে পছন্দ করে না, এনটি আওয়ামী লীগ, চরম ভাবে রুমিনের সমর্থক। হ্যাঁ, উই আর ইউনাইটেড, আমরা এক হয়েছি। কেন? বিকজ ইটস এ টিম ওয়ার্ক, আমাদেরকে একসাথে খেলতে হবে মাঠে, একটাই উদ্দেশ্য, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে সেভ করতে হবে। আমি শুধু আপনার মাধ্যমে ওই মানুষগুলিকে একটা কথা বলতে চাই, আমিও তো একটা বাবা, আমিও চাই, আপনিও কার মা, রুমিনও মা, আপনিও চান আপনার সন্তান ভালো থাকুক, ভালো খাক, আমরা সবাই চাই। এই জন্য তো কষ্ট করে আপনি কাজ করছেন, ও ব্যারিস্টারি করছে, আমি আমার ব্যবসা করছি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, কিভাবে আর্ন করছেন মানুষ। যে অনেক কিছু লোক আছেন যারা এইভাবে আর্ন করছেন, আফটার দ্য ডেথ যখন ময়দানে দাঁড়াবেন, বাচ্চা কাচ্চাকে যখন জিজ্ঞেস করা হবে, আপনাকে তখন প্রশ্ন করা হবে যে তুমি এই কাজটি কেন করেছো, বলবে এদের জন্য। আপনার মা, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কেউ আপনাকে চিনবে না, বরঞ্চ আপনাকে দোষারোপ করবে। জনাব শামীম ওসমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে একটু যেতে চাই। রুমিন ফারহান, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা জনাব শামীম ওসমানের অনেক কথা শুনেছি, তার মধ্যে আমি দুটো জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো। তিনি কিন্তু বলেছেন স্বাস্থ্য ব্যবস্থাটা জোড়াতালি দিয়ে চলছে এবং সেই জোড়াতালির স্বাস্থ্য ব্যবস্থাটাকে চাঙ্গা করবার জন্য তার অঞ্চলে সে 25 বছর আগে শামীম ওসমানের যে আদলটা ছিল সেটা নিয়ে আজকে কিন্তু তিনি ফাইট করছেন। তারপরে তাকে ফাইট করতে হচ্ছে, সরকারি দলের একজন এমপি হয়েও তাকে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের কাছে দেবার জন্য ফাইট করতে হচ্ছে। সেখানে তো আপনি সাবেক বিরোধী দলের একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, আপনার অঞ্চলে আপনি কি কোনো ফাইট করতে পারছেন, কোনো অবদান রাখতে পারছেন? উনি একটি কথা খুব সুন্দর বলেছেন, আমি রুমিনের চেয়েও শক্ত কথা বলতাম। এই কথার একটাই অর্থ দাঁড়ায় যে বর্তমানে যে প্রেক্ষাপট, বর্তমানের যে স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার যে আলামত চতুর্পাশে, বর্তমানে যে আক্রান্ত এবং মৃতের মিছিল, সেটাই ইন্ডিকেট করে যে আমি যেটুকু জোরে বলছি তার চেয়েও শক্তভাবে, তার চেয়েও কঠোরভাবে, তার চেয়েও জোরালো ভাবে প্রতিবাদ আসা উচিত। আমি জানি যে তিনি যেহেতু সরকারি দলের সাংসদ, তার পক্ষে হয়তো সব কথা বলা সম্ভব নয়, তবে যে কথাগুলো তিনি বলে যেতে পারেন নাই তার কিছু কথা আজকে আমি এখানে বলে যাই। তিনি আমেরিকা এবং ব্রাজিলের কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে আর কি বলবো, তিনি তো কিছুদিন আগে বলেছেন পরীক্ষা বন্ধ করো, আক্রান্ত বন্ধ হয়ে যাবে। সেই প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকা চলছে। যদি স্টেট গভর্নররা না থাকতো তাহলে আমেরিকায় যে আসলে কত কোটি লোক আক্রান্ত হয়ে কত লক্ষ মারা যেত সেটা আল্লাহই জানে, কারণ স্টেট গভর্নররাই এখনো লকডাউনটা শক্তভাবে ধরে রেখেছে। আর ব্রাজিল সেটা আরেক অদ্ভুত দেশ, যারা শুরু থেকে কোন রকমের কোনো ব্যবস্থাই নেয়নি, তারা সবই খুলে দিয়েছে এবং ইচ্ছা মতো আক্রান্ত হচ্ছে, মৃত সংখ্যা বাড়ছে। তাদের কথা হচ্ছে হার্ড ইমিউনিটিতে যাব, বাঁচলে যে বাঁচার সে বাঁচবে, যার হায়াত আছে, যার হায়াত নেই সে মরবে, যার স্বাস্থ্য শক্তিশালী, যার রেজিস্ট্যান্স পাওয়ার আছে সে বেঁচে যাবে, যার রেজিস্ট্যান্স পাওয়ার কম সে মারা যাবে। এখন ইউএসএ বা ব্রাজিলের মতন দেশের সঙ্গে আমরা তুলনা করব কি আমাদের? এই প্রশ্নটি আমার শামীম ভাইয়ের কাছে থাকবে। ডেইলি স্টারে
21 তারিখ, এই মাসের 21 তারিখে গতকালকে একটি রিপোর্ট এসছে যেখানে বলছে যে 2 মাস আগে 300 শয্যার একটা আইসিইউ হাসপাতাল করার পরেও, ডিক্লেয়ার করার পরেও নারায়ণগঞ্জে সেটা এখনো রেডি হয় নাই, এবং তারা বলছে যে তার মধ্যে 10টা আইসিইউ শয্যা থাকার কথা। সেই শয্যাটিও গতকাল পর্যন্ত, অন্তত ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী আজকে 22 তারিখ, গতকাল 21 তারিখ পর্যন্ত সেটা রেডি হয় নাই। পিসিআর ল্যাব উদ্বোধন করবার 1.5 মাসের মধ্যে সেটা বন্ধ হয়ে গেছে। আপনারা দুজনে সংসদ সদস্য হবার পরও নারায়ণগঞ্জের মানুষের জন্য, 2 ভাই এবং ব্যবসায়ী পরিবার, আপনারা রাজনৈতিক পরিবার, বড় ব্যবসায়িক অবস্থান আছে আপনাদের, কেন একটা কোভিড হসপিটাল এখন পর্যন্ত আপনারা দিতে পারেননি? এটা যেমন জানতে চাই, ছোট করে আরেকটু জানতে চাই, সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী কদিন আগে বলেছিলেন যে তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে প্রশাসন কোথায় কি হচ্ছে তাকে কেউ কিছু জানাচ্ছে না, জানতে পারছেন না, একটা বিস্তর সমন্বয়হীনতা। জনপ্রতিনিধি হিসাবে আপনিও কি সেই সমন্বয়হীনতার মধ্যে ঢুকে পড়েছেন কিনা, আছেন কিনা? সোমাপা, শামীম ভাই বলার আগে আমি একটা মিনিট দিচ্ছি নেব। শামীম ভাই, একটা মিনিট আপনার থেকে আমি নেব। আপনি কিন্তু জাগো নিউজকে বলেছেন স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করতে করতে আপনি টায়ার্ড হয়ে গেছেন। আপনি টায়ার্ড হয়ে গেছেন, এই রিপোর্ট তারা করেছে। আমি বলেছি জি, আপনি উত্তর দিন। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন দেখেন, আমি প্রথম কথা যেটা বলছি যে আইভী কি বলেছেন এটা আইভীর ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যদি কাজকে ভয় পাই কিংবা কাজ করতে না চাই তাহলে আমি আরেকজনের উপরে চাপাবো, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। রুমিন যেটা বলতেছে যে শামীম ভাই হয়তো বলতে পারছে না সরকারি দলে, শামীম ওসমান সেই জিনিস না। শামীম ওসমান জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজের দলের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বিকজ আমি কথা বলতে এসেছি, আমি মুক্তিযুদ্ধের সন্তান। আপনি বলতে পারেন আপনার সাহস কোথায়, আপনি সরকারি দল হিসেবে বলবেন। আমি চ্যানেলের মাধ্যমে দর্শকদের বলছি, সাংবাদিক ভাইদের কাছে সাহায্য চাচ্ছি, রুমিন আপনার কাছে সাহায্য চাচ্ছি। স্পেসিফিক যদি আপনার কাছে কোনো অভিযোগ থাকে, অভিযোগের জন্য অভিযোগ না, স্পেসিফিকলি আপনি জানেন, আপনিও ল পাস করেছেন, আমিও ল পাস করেছি, ঠিক আছে? আপনিও একজন লয়ার। মানুষকে আমরা যদি পারসেপশন তৈরি করে দিই একটা মানুষ সম্বন্ধে, ইটস নট ফেয়ার। পারসেপশন না যে অন্যকে খারাপ, নো, আমি স্বাস্থ্যমন্ত্রী খারাপ, নো, রুমিন খারাপ, নো, এটা না। আমাকে কথা হচ্ছে কোথায় অভিযোগটা এসছে। উই আর এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। মানুষ আমাদের কাছে আশা করে আপনি আপনার বিরোধী শিবির থেকে বলেন, ওকে, ইফ আপনাদের মধ্যে যদি কেউ কথা বলতে যদি মনে করেন যে আমি বলতে গেলে আমার উপরে ঝামেলা হবে, আমি এই সাহসটা পাই এই জন্য যে আমি যখন দেখি জাতির পিতার কন্যা শেখ হাসিনা নিজে বলেন, গতকাল, বেশি দিন আগের কথা না, গত পরশুদিন বলেছেন যে পুকুরের পার কেটে পুকুর কাটার বিল নেওয়া হচ্ছে। দ্যাটস কল শেখ হাসিনা। কারণ ওনার শরীরের প্রতিটা কণায় কণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত। যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন 7.5 কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটা কই। আমি সেই দলের আদর্শের একটা কর্মী, এবং আমি জানি যদি প্রকৃতভাবে যদি কেউ কারাপশন করে, আমার চ্যানেলের মাধ্যমে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে যে প্লিজ ইনফর্মার্স অ্যান্ড গিভ মি দ্য ইনফরমেশনস। যে কদিন বাঁচবো পার্লামেন্টে দাঁড়াবো, কথা বলবো এবং তাদেরকে আইডেন্টিফাইড করব। বিকজ এই দেশের জন্য আমার বাবা রক্ত দিয়েছে, এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। শামীম ওসমান, রুমিন ফারহানা, আমাকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, একদম শেষে চলে এসেছি, শেষই করে ফেলতে হবে আমাকে। আমি আর কাউরি কোনো কথা শুনতে পারবো না, সময় আমাদের নেই। শুধু দুজনকে এইটুকুই আমরা জানাতে পারি, বলতে পারি, এবং আপনাদের মাধ্যমে জনগণকে শুধু এটুকু বলতে পারি, জনপ্রতিনিধিরা জনগণের পাশে আছে, সাথে আছে। জনগণকে মনে করতে হবে যে তারা এই করোনাকালে আসলে কেউ ঘরের মধ্যে প্রবেশ করে নিজেরা নিরাপদে নেই। আপনার, আমাদের সকলের জন্য তারা কাজ করে যাচ্ছেন, এবং জনপ্রতিনিধির উপর ভরসা রাখুন। তবে জনগণকে নিজেকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ নিজে ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আরো একবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।